ঐক্যবদ্ধভাবে ঘোষণাপত্র দিতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে সর্বদলীয় বৈঠকে প্রধান উপদেষ্টা। ৫ আগস্টের চেতনাই একতা। 17.5 বছর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর শ্রদ্ধা জানালেন শহীদ জিয়ার মাজারে। ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীদের হুঁশিয়ারি, হোটেল রেস্তোরাঁয় বর্ধিত ভ্যাট বাতিল করল এনপিআর। এবং দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু, নানান জটিল রোগে ভুগছিলেন তিনি, জানালো স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। ঐক্যের ধারায় এই সরকারের সৃষ্টি একতাই আমাদের শক্তি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ৫ আগস্টের চেতনাই হচ্ছে একতা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে প্রধান উপদেষ্টা সহ ৪ জন উপদেষ্টা যোগ দিয়েছেন। বৈঠকে আরও যোগ দিয়েছেন বিএনপির জামাত, গণতন্ত্র মঞ্চ, জাতীয় নাগরিক কমিটি সহ রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমাদেরকে সেই সাহসটা আপনারা দেন যখন আমি আপনাদের সঙ্গে একত্রে বসি। আজকে খুবই সাহসী মনে হচ্ছে আপনাদেরকে দেখে, ৫ই আগস্টের কথা স্মরণ করে যে আমরা একতাবদ্ধভাবে আছি এবং কিভাবে সেই একতাকে মানুষের সামনে প্রকাশ করব, এই ৫ই আগস্টকে রিক্রিয়েট করব, সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে। যে বিষয়টা নিয়ে আলাপ করছি এত গুরুত্বপূর্ণ বিষয় এবং যদি সর্বসম্মতিক্রমে আমরা এর থেকে একটা দেশের সামনে আসতে পারি, দেশের জন্য ভালো, আন্তর্জাতিকভাবে অনেক ভালো। জুলাই গণ অভ্যুত্থান ২০২৪ শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এটি প্রকাশ করেছে। সরকারি এই গেজেট অনুযায়ী ওই গণ অভ্যুত্থানের শহীদদের সংখ্যা ৮৩৪ আর আহতদের সংখ্যা প্রায় ১৫,০০০। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত ওই গেজেটে মেডিকেল কেস, আইডি, শহীদদের নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে কে কোথায় এবং কোন তারিখে শহীদ হন তা গেজেটে উল্লেখ করা হয়নি। 17.5 বছর পর কারাবাসের পর সব মামলার খালাস পাওয়ার কারামুক্ত হলেন বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুরে কারামুক্ত হন তিনি। এ সময় কেন্দ্রীয় কারাগারে তাকে বরণ করে নেন নেতাকর্মীরা। সেখান থেকে লুৎফুজ্জামান বাবর নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যান। এরপর তিনি গুলশানের বাসায় যাবেন। ২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে 2টি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর। দু ২০২৪ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের আগে বাড্ডা গুলশান থানায় নিহত শহীদ পরিবারকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, রক্তপিপাসু এক নারী ক্ষমতার লোভে কোমলমতির শিশু সহ অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করে। এ সময় তিনি বলেন, ভারত আধিপত্যবাদ কায়েম করার লক্ষ্যে বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন করছে। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে জুলাই অভ্যুত্থানের আহত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা। ক্ষমতা জোর করে আঁকড়ে রাখার জন্য তিনি নিজের দেশের ওই শিশু সন্তান যে প্রাইমারি স্কুলে যায়, যে হাই স্কুলে যায়, যে
কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, তাকে পাখির মতো গুলি করতে দ্বিধা করেনি। এখন কাঁটাতারের বেড়া দিচ্ছে। আরে আপনারা যা দেখেন, যা করেন, সেটা করেন তো আধিপত্যবাদী চিন্তা চেতনা থেকে। আগামী 7 দিনের মধ্যে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বর্ধিত ভ্যাট শুল্ক এবং গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার না করা হলে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন দেশের কৃষি প্রক্রিয়াজাত খাতের ব্যবসায়ীরা। আজ রাজধানীর ঢাকা ক্লাবে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা এই হুঁশিয়ারি দেন। বক্তারা বলেন, প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের উপরে ভ্যাট ও করের বোঝা চাপানো হলে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে দেশের শ্রমজীবী প্রান্তিক কৃষক ও নিম্ন আয়ের মানুষ। যে হারে ভ্যাট বাড়ানো হয়েছে তাতে দৈনন্দিন খাদ্য, বিস্কুট, কেক, জুস সহ বিভিন্ন খাদ্যপণ্য ভোক্তার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। আর ভোক্তারা ক্রয় ক্ষমতা হারালে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের অধিকাংশ কারখানা বন্ধ হয়ে যাবে। টাকা 5% বিস্কিট বাড়িয়ে দিলেন, 300% বাড়িয়ে দিয়েছেন। 5% ভ্যাট নিয়ে গেছেন স্যার 15%। মানুষের স্যার দেয়ালে পিঠ থেকে গেছে। স্যার আমরা রাস্তায় নামতে চাই না, আমরা ব্যবসায়ী। স্যার আগামী দিনে যদি ব্যবসা না থাকে, রাস্তায় নামা ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না। জনগণের দিকে তাকিয়ে সরকার যেন সিদ্ধান্ত নেয়, সেটা আমাদের সরকারের কাছে দাবি থাকবে। এবং আমাদের জোর দাবি, যে ট্যাক্স বাড়ানো হয়েছে সেই ট্যাক্স যেন উইথড্র করা হয়। যদি সরকার না মানে তাহলে আমরা শিল্প কারখানা বন্ধ করে দিতে বাধ্য হব। তীব্র সমালোচনার মুখে বাড়তি ভ্যাট আরোপের সিদ্ধান্ত আবারও পরিবর্তন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কমানো হচ্ছে মোবাইল রিচার্জ, রেস্টুরেন্ট ও ওষুধের ওপরে ভ্যাট ও সম্পূরক শুল্ক। এরই মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন ভ্যাট হারের আদেশ জারি হবে শিগগিরই। এর আগে গত 9 জানুয়ারি প্রায় শতাধিক পণ্যের ভ্যাট সম্পূরক শুল্ক বাড়ানো হয়, যাতে জীবন রক্ষাকারী ওষুধের উৎপাদন পর্যায়ে ভ্যাট 2.4% থেকে বাড়িয়ে 3% করা হয়। 20% থেকে বাড়িয়ে 23% করা হয় মোবাইলের কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের ওপরে সম্পূরক শুল্ক। আর হোটেল রেস্টুরেন্টের ভ্যাট 5% থেকে বাড়িয়ে করা হয় 15%, যার প্রতিবাদ জানান ব্যবসায়ীরা। দেয়া হয় কর্মসূচিও। দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস আক্রান্ত 30 বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। রাজধানীর মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। HMP ভাইরাসে মারা যাওয়া নারীর জটিল সব রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ভাইরাসটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। HMPV ভাইরাসে কেউ মারা যায় না বলেও জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই বিশেষ সহকারী। যিনি সর্দি জ্বর কাশি উনি যেন নিজে ঘরে থাকেন, কিন্তু আমরা কোনোভাবে বলছি না যেটা মানে এগুলোর একটা সায়েন্টিফিক ডেফিনেশন আছে। অর্থাৎ সেই ডেফিনেশন এখন ডিফাইন করা হয় না এটাকে ছোঁয়াচে বলে। আমি সেই জন্য স্পষ্টই এই শব্দটি ব্যবহার করতে চাই না। এটা এগুলো ক্লাসিক্যাল যারা ডেফিনেশনে ওনারা যখন বলবেন আমরা তখন এগুলো স্বীকৃত শব্দ ব্যবহার করবো। এখন আমরা যেটা বলছি, যেটা যাদের অসুস্থ তারা ঘরে থাকবে। মীর মাহফুজুর রহমান মুগ্ধ হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন তার ভাই। দুপুরে ট্রাইব্যুনালের অভিযোগ দায়ের করতে আসেন ছাত্র আন্দোলনে হত্যার শিকার মীর মুগ্ধের 2 ভাই। এই হত্যার সাথে পুলিশ জড়িত দাবি করে তারা সিসিটিভির ফুটেজ সরবরাহ করেছেন। সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি উল্লেখ করে মুগ্ধের ভাই জানান, ব্যক্তি উদ্যোগে এই সিসিটিভির ফুটেজ সরবরাহ করেছেন। যাবতীয় ফরেনসিক পরীক্ষার ভিত্তিতে জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময় যে সমস্ত ঘটনাবলীর বিবরণ, যেগুলো আমাদের এনটিএমসি এবং বিটিআরসির কাছে সংরক্ষিত আছে, যত ডাটা, এই সব ডাটা, এটা আপনারা জানেন যে একটা নির্দিষ্ট সময়ের পরে পরে অটোমেটিক্যালি ডিলিটেড হয়ে যায়। তো আদালত তাদেরকে নির্দেশ দিয়েছেন এই ডাটাটাকে আলাদাভাবে যেন প্রিজার্ভ করা হয়, কারণ ভবিষ্যতে বিচারের প্রয়োজনে এগুলো দরকার হতে পারে।
রাজধানীর হাতিঝিল থানা ২২ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদলের নেতাকর্মীদের সবাইকে একসাথে কাজ করতে হবে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন। কর্মী সভায় সভাপতিত্ব করেন ২২ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক বাদশা গাজী। ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ সালাউদ্দিন সালুর নির্দেশে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র খাদ্য সামগ্রী বিতরণ করেন ন্যাশনাল যুব পার্টির আহ্বায়ক তারিকুল ইসলাম সুমন। দুপুরে রাজধানীর মিরপুরে ন্যাশনাল যুব পার্টির কার্যালয়ে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই সময় তিনি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এতে উপস্থিত ছিলেন ন্যাশনাল যুব পার্টির কেন্দ্রীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশ অর্থোপেডিক বিজনেস অ্যাসোসিয়েশনের শ্যামলী অফিস উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থোপেডিক বিজনেস এর সভাপতি মিরাজুল ইসলাম স্বপন। এ সময় বাংলাদেশ অর্থোপেডিক বিজনেসের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম খোকন, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাবু, প্রচার সম্পাদক আজিজুর রহমান রবি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাণিজ্যিকভাবে মধু আহরণ করে ব্যাপক সফলতা পেয়েছেন কুষ্টিয়ার খোকসার মৌচাষীরা। কুষ্টিয়ার খোকসা উপজেলার বিভিন্ন মাঠ কিংবা সরিষার ক্ষেতে ছোট ছোট কাঠের বাক্স বানিয়ে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষীরা। মৌচাষ লাভবান হওয়ায় এই চাষে আগ্রহীর সংখ্যা দিন দিন বাড়ছে। এরই মধ্যে মৌচাষ করে অর্থনৈতিক স্বাবলম্বী হয়েছেন অনেকেই। আর সরকারি সহায়তা পেলে বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে জানান মৌচাষীরা। মৌচাষীদের প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণ দেয়া হচ্ছে বলে জানান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ঐক্যবদ্ধভাবে ঘোষণাপত্র দিতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে। সর্বদলীয় বৈঠকে প্রধান উপদেষ্টা। ৫ আগস্টের চেতনায় একতা। ১৭.৫ বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর শ্রদ্ধা জানালেন শহীদ জিয়ার মাজারে। ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীদের হুঁশিয়ারি। হোটেল রেস্তোরাঁয় বর্ধিত ভ্যাট বাতিল করল এনবিআর। এবং দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু, নানান জটিল রোগে ভুগছিলেন তিনি, জানালো স্বাস্থ্য মন্ত্রণালয়। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।